ডিম খেতে যারা ভালোবাসেন তাদের কাছে ডিমের বিভিন্ন রকম রেসিপির অপশন কিন্তু অনেক। সেরকমই একটি দারুণ সুস্বাদু দুর্দান্ত রেসিপি কিন্তু আজকে আপনাদের জন্য আমাদের হেসেলে, এগ লবাবদার, যেটা বানাতে ঢাকুরিয়া থেকে আজকে আমাদের হেসেলে এসেছেন নূপুর বাসু। চলুন ডেকে নিই। নূপুরদি, তুমি তো পেঁয়াজটা কাটছো, তোমাকে আর কি আমি হেল্প করব বলো? তুমি একটু গরম মশলাটা থেতো করো, গোটা গরম মশলাটা একটু থেতো করে দিলে গন্ধটা ভালো আসে, চটপট বেরিয়ে যায়। আচ্ছা, কটা দেবো বলো তো? এলাচ এলাচ 3-4টে, 3-4টে, আর একটা দারচিনি। হ্যাঁ, 4টে এলাচ দিলাম, এরকম একটা সাইজ দারচিনি, একটা হ্যাঁ হ্যাঁ দারচিনি দিই। একটা দারচিনি, আর লবঙ্গ? লবঙ্গ দুটো দাও তাহলেই হয়। ফোড়নে দেবে কি গোটা হ্যাঁ, গরম মশলাটা? ফোড়নে দেবো তেজপাতা আর তারপরে তুমি কড়াইটা চড়িয়ে দাও। আজকে কিন্তু আমরা বানাচ্ছি পনির নয়, আমরা এত লবাবদার নিয়ে কথা বলছিলাম সেই জন্য পনির দিয়ে শুরু করলাম। তবে আজকের আমাদের রেসিপি কিন্তু এগ লবাবদার, যেটা বানাতে আমাদের সঙ্গে নূপুর বাসু। নূপুরদি অনেকদিন বাদে আমাদের হেসেলে এলে। হ্যাঁ, অনেকদিন বাদে, অনেক বছর বাদে তুমি। হ্যাঁ, অনেক বছর পরেই আসলাম। কেমন আছো বলো? ঠিকঠাক, তুমি কেমন আছো? আমি ভালো আছি। এখন কি তুমি কলকাতায়? মানে তুমি তো বোধহয় এখানে আর ইউকে মিলিয়ে মিশিয়ে থাকো। আমি প্রেজেন্ট এখানে। অ্যাকচুয়ালি আমি জুলাই মাসে সাধারণত চলে যাই, কিন্তু এই বছর মে অগাস্টে আসছে, তাই আমি সেপ্টেম্বরে চলে যাব। সেপ্টেম্বরে আবার যাবে। নূপুরদির সঙ্গে গল্প হবে, কারণ নূপুরদির সঙ্গে অনেকদিন বাদে আমার দেখা হলো, তো গল্প তো হবেই। তার আগে একটু রান্নাটা আমরা বসিয়ে দিই, তাই তো? কড়াইটা বসিয়ে দাও। কড়াইটা বসিয়ে দিচ্ছি। একটা কড়াইতেই পুরো রান্নাটা হবে? হ্যাঁ হ্যাঁ, একটা কড়াইতেই পুরো রান্না হয়ে যাবে। কি তেলে করবে? সাদা তেল ডেফিনেটলি, এর সঙ্গে একটু ঘি দিলে ভালো হয়। একটু ঘি দেব। আচ্ছা, এবার তেলটা দিয়ে, সাদা তেল দেব। তেলটা কতটা দেব তুমি একটু দেখো। আর ওখানে একটু লাগবে, এতটা পেঁয়াজ ভাজা হবে। আচ্ছা, পেঁয়াজ কটা দিয়েছো? পেঁয়াজ এখানে দুটো আছে। ব্যাস, এরপরে একটু ঘি দিয়ে দাও। দেখো এতটা দিলাম। হ্যাঁ হ্যাঁ, না পেছান না। ব্যাস, এবার গরম মশলাটাও দিয়ে দাও। একটু হিটটা কমিয়ে দাও। কমিয়ে দেবো। এবারে দিচ্ছ পেঁয়াজ? এবার পেঁয়াজ কুচি দিচ্ছি। এটা বাটাও দেওয়া যায়, কুচিও দেওয়া যায়। আচ্ছা, স্বাদ একই থাকবে? হ্যাঁ, স্বাদ একই থাকবে। একটুখানি নুন দিয়ে দাও, তাহলে তাড়াতাড়ি পেঁয়াজটা সফট হয়ে যায়। পেঁয়াজটা একটু হয়ে গেলেই আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো আমরা। আচ্ছা, এটা কি উত্তর ভারতের? হ্যাঁ, উত্তর ভারতেরই রেসিপি। আচ্ছা, কিন্তু খেতে খুব ভালো হয়, দেখতেও সুন্দর, দেখতে তো সুন্দর হয়, কিন্তু কি দিয়ে খেতে সবথেকে বেশি ভালো লাগে? এটা আমার মনে হয় হালকা পোলাও বা ধরো তুমি রুটি পরোটা দিয়েও খেতে পারো, খাওয়া যেতে পারে। ইটস এ টাইপ অফ এগ কারি। কিন্তু আমরা তো এগ কারি করতে গেলে আইদার অমলেট অথবা সিদ্ধ করে করি। এটা তা না, এটা হচ্ছে পোচ। অর্থাৎ ডিমটাকে ভাজতেও হচ্ছে না, অমলেটও বানাতে হচ্ছে না, বা ডিমটাকে আলাদা সেদ্ধ করতে হচ্ছে না। পুরো কারিটার মধ্যেই আমরা ডিমটা দিয়ে দেবো, সেটা দিয়েই রান্নাটা হবে। সেটা দিয়ে, আচ্ছা, মানে লাস্টে রান্নাটা মানে কমপ্লিট যখন প্রায়, তখন ডিমটা এর মধ্যে দিয়ে দেবো। এবার তুমি আদা রসুন পেস্ট কতটা দেবো? 2 চামচ দাও। এটা আদা রসুনের কাঁচা ভাবের গন্ধটা গেলেই তুমি ওই একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। আচ্ছা, লঙ্কা মানে কাশ্মীরি লঙ্কা না লাল লঙ্কা? একটু এমনি লঙ্কা দাও। আর কাশ্মীরিটা দিলে তো রংটা ভীষণ সুন্দর হয়। তাহলে দুটোই অল্প অল্প? হ্যাঁ, দুটোই অল্প অল্প। যতক্ষণ কাঁচা গন্ধ থাকবে তারপরে হলুদটা দিয়ে দিয়ে এবার দিয়ে এতটা। হ্যাঁ, আর দেবো না? আর দিতে হবে না। এখন দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কা দাও, আর একটুখানি লাল লঙ্কা এতটা দেবো। হ্যাঁ, দাও। আমি বলছি বারবার যে লঙ্কাটা নুন মিষ্টি, নুনটা ঠিক আছে, মিষ্টিটাও একটু নিজেদের স্বাদ অনুসারে, কারণ অনেকে যে যেমন খেতে পছন্দ করে। আচ্ছা, ধনে জিরেটাও দিয়ে দাও 1 চামচ করে। এটা আমি দিচ্ছি ধনে গুঁড়ো। দাও। 1 চামচ দিলাম। জিরে দাও।
ধনেটা আর হাফ চামচ দিয়ে দাও। ধনেটা আরো হাফ চামচ। এবার টমেটো পিউরি, পিউরিটা দিয়ে দেবো। এখানে কটা টমেটোর পিউরি করা রয়েছে? এখানে দুটো টমেটোর সিডস গুলো ফেলে দিয়েছি। হ্যাঁ, সিডস গুলো ফেলে তারপরে পিউরি করেছেন। যারা কেনা দিতে চান তারা তো একদম কেনাও দেওয়া যায়, তবে ঘরে টমেটো অন্যরকম জিনিস, এবং তাতে কেমিক্যালস নেই, প্রিজারভেটিভ তো দিতেই হয় না টমেটো সস বা টমেটো পিউরিতে। আর তুমি কাজু বাটাটাও সাথে সাথে দিয়ে দাও, আঁচটা একটু কমিয়ে দাও। আঁচটা একটু কমিয়ে দিলাম। এবার কাজু বাটা আর একটু দাও, লাবাবদার না, তাহলে পুরোটাই দিয়ে হ্যাঁ পুরোটাই দিয়ে দাও। কাজুটা যদি তো টেস্ট, রংটা তো এসেছে এখনই। হ্যাঁ, আর এবার একটুখানি নুন দাও। এবারে একটু নুন, একটু চিনি আর একটু চিনি। আচ্ছা, ধনে পাতাটা এখানে রেখেছো এটা কি গার্নিশের জন্য? হ্যাঁ, এটা একদম লাস্টে, এটা একদম লাস্টে তুমি ইউজ করছো। ওকে, এখানে লঙ্কাও রয়েছে, এছাড়া তুমি চিলি ফ্লেক্সও ব্যবহার করছো। ওইগুলো সমস্ত হচ্ছে তোমার গার্নিশিং এর জন্য। এবার তুমি ফ্রেশ ক্রিমটা দিয়ে দাও। এরপরে এটা একটু করে কষে নিয়ে তারপরে দিতে হবে আমাদের জল। আচ্ছা, ও আচ্ছা, তুমি এই ইয়েগুলো দিয়ে দাও, কসুরি মেথি, চাট মশলা, গরম মশলা, চাট মশলা, গরম মশলা, আর দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এটাও হাফ টিস্পুন দাও। এটা একটু নেড়ে চেড়ে এবার আমরা এতে জল দেব। আচ্ছা, মানে এই মশলাগুলো দিতে দিতেই কষানোটা হয়ে গেছে, তেলটা উপরে অলরেডি উঠে এসছে, মানে তুমি বলতে পারো যে মশলা, আমরা বলতে পারি যে এটা মশলাটা কষানো হয়ে গেছে। এবার জল দাও। দেখো, আরেকটু দেবো, আরেকটু দাও, ব্যাস ব্যাস। এবারে ফুটবে, তাই তো? এবার ফুটবে, ঢাকা দেওয়ার দরকার আছে? হ্যাঁ, ঢাকা দিয়ে দাও, তাহলে তাড়াতাড়ি ফুটে যাবে। আচ্ছা, এবারে ডিমটাকে আমার রেডি করতে হবে। নাও, ডিমটাকে রেডি করা মানে ডিমটাকে ফাটিয়ে একটা বাটিতে রাখা। আচ্ছা, এখানে 4টে ডিম আমি দেখছি, 4টে বাটিতে তুমি আলাদা আলাদা রেখেছো। হ্যাঁ, তার কারণ হচ্ছে, বলো। ডিমটা তো বাইরে থেকে বুঝতে পারছি না যে ডিমটা ভালো কি মন্দ। এই এতটা রান্না করার পরে ডিমটা ফাটিয়ে দিলাম, কিন্তু ডিমটা পচা, রান্নাটাই নষ্ট। আচ্ছা, সেই জন্য এটা, এবং আমার অ্যাডভাইস, অফকোর্স আমার বলবো না, এটা বড় বড় শেফেদের কাছ থেকে আমি শুনেছি, যে যখন এই ধরো তুমি কাবাব বা কিছুর মধ্যে ডিম দিয়ে মাখতে চাচ্ছ, তখন কিন্তু এটা আগে একটা বাটিতে ফাটিয়ে নেবে, একদম, কারণ না হলে ওর মধ্যে দিলে ওটা একদম নষ্ট হয়ে যাবে। এটা একটু বাড়িয়ে দেবো। ফুটে উঠেছে? না, এখনো ফোটেনি, মিডিয়াম ফ্লেমে রয়েছে। তাহলে মিডিয়ামেই থাক। কারণ এবার আমি এটা দেব। এবার এটা একটু হাই করে দাও। এবারে হাই করে দিচ্ছি। এবার এরকম আস্তে করে, আচ্ছা, উপর থেকে জাস্ট বসিয়ে দিলে। ডিম প্রোটিন, সুতরাং হিট পেলেই কোয়াগুলেট করতে শুরু করবে। তো এবারে ঢাকা দেওয়া দরকার আছে? এবার ঢাকা দিয়ে দেবো তো। আর ফ্লেমটা কি হাই থাকবে? হ্যাঁ, একটু থাক। নূপুরদি, তুমি তো এখানে কয়েক মাস, ওখানে কয়েক মাস, তো তোমার তো রিটায়ার করে গেছে, অনেক বছর হলো,
তো অনেক বছর না, হ্যাঁ তো বেশ কয়েক বছর, বেশ কয়েক বছর। তো রিটায়ার লাইফটা এখানে কেমন কাটে আর ইউকে তে গেলে কেমন কাটে? ইউকে তে গেলে অ্যাক্টিভিটি হচ্ছে ঘুরে বেড়ানো, রান্না করা, এই আর আমার নাতিদের সঙ্গে সময় কাটানো। নাতিরা কত বড়? বড় নাতি হচ্ছে 14 বছর, আচ্ছা 10-এ উঠবে। আচ্ছা। আর ছোট জন অক্টোবরে 4 হবে। সে একদমই ছোট, একদমই ছোট, কিন্তু ওকে নিয়ে আমার বেশি সময় কেটে যায়। আচ্ছা আচ্ছা। এবং হ্যাঁ, এবং অদ্ভুত জিনিস যে ওইটুকু বাচ্চা এত পোকা সম্বন্ধে তুমি চিন্তা, পোকা একটুও ভয় পায় না। আমার নাতিদের অদ্ভুত জিনিস হচ্ছে বিদেশেই জন্ম, এতদিন তো ওখানেই আছে, 10 বছর, যার 14 বছর হতে চললো, ওরা কিন্তু ফ্লুয়েন্টলি বাংলা বলে। বাহ। বাড়িতে ঢুকলে নো ইংলিশ, একদম বাংলা। ছোটটা এখনো সেই প্রবণতাটা অতটা যায়নি, কিন্তু বড়টা কখনো না, বলে না। মানে ও ছোটবেলা থেকে, আমি তো অনেক ছোটবেলা থেকে ওখানে যে বড় জনের, ও বলাই ছিল যে ও যদি ইংলিশে থেকে কিছু জিজ্ঞেস করে বা বলে, উত্তর দেবেন না। আচ্ছা, সেইভাবে এখনো একটা অভ্যাস। এবং শুধু তাই না, মানে ওর কিন্তু ওই একটা থাকে না, বিদেশে যারা থাকে বাংলার উচ্চারণটা অন্যরকম নয়, খুব একদম প্রপার। ও 5 বছর বয়সে টুনটুনির গল্প আছে না, ওদের সরস্বতী পুজোয় টুনটুনির গল্পটা দিয়ে একটা, আমার মেয়েরাই সবাই মিলে একটা অভিনয় করেছিল, ও টুনটুনি হয়েছিল। মানে পুরোটাই, রাজার ঘরে যে ধন আছে টুনির ঘরেও সে ধন আছে। বাহ, খুব প্রমিনেন্ট। এটা মানে আমি রিয়েলি প্রাউড অফ হিম, একদম প্রাউড করার মতনই বিষয় এটা। এটা একটা বিরাট জিনিস। খুব ভালো ফুটবল খেলে। আচ্ছা। আর তাইকোন্ডোয় অনেকদিন, মানে ওর বয়সের আগেই ও ব্ল্যাক বেল্ট হোল্ডার। তার মানে অনেক অ্যাক্টিভিটি ওখানে, তাই তো? ওখানে খুব অ্যাক্টিভিটি, কিন্তু তাতে বাবা মা জীবন না। তো ওখানে গেলে নাতিদের নিয়েই তোমার সময়? হ্যাঁ, নাতিদের নিয়ে, তারপরে উইকেন্ডস একটু ঘুরতে যাওয়া, অবশ্য যখন সময় থাকে। এখন কম হয়, কারণ বড় নাতির প্রত্যেক সানডেতে ম্যাচ থাকে। আচ্ছা। যেদিন হয়তো তাড়াতাড়ি আসলো বা সকালবেলা ম্যাচ থাকে, তাহলে এসে একটু রেস্ট, লাঞ্চ খেয়ে বেরোনো। আর ছোটটা তো এখনো ছোটই আছে, শুধু নার্সারিতে যায়। আচ্ছা, তুমি একবার একটু দেখে নাও, তারপরে তোমার এখানকার রুটিন কি সেটা আবার দেখবো। দেখি আরেকটু হবে, আরেকটু হবে। এটা তো উল্টে দেওয়ার কিছু দরকার না, উল্টে দেওয়ার কিছু দরকার নেই, এটাই ডান। এবারে গ্রেভিটা একটু ঠিক হবে, তাই তো? একটু ঠিক হবে। আমি এর মধ্যে এখন ওই ধনেপাতা কুচিটা দাও। আচ্ছা, এখনই তুমি ধনেপাতা কুচিটা? হ্যাঁ, ধনেপাতা কুচি, কারণ এগুলো তো একটু ইয়ে হবে, মানে ফ্লেভারটা যাতে ভেতরে যায়, তাই তো? এবার তুমি চিলি ফ্লেক্স, কাঁচা লঙ্কা এখনই দিয়ে দেবে? হ্যাঁ হ্যাঁ, সব। আচ্ছা। আর এখানে যখন থাকো বেশ কয়েক মাস, 3-4 মাস তো থাকোই বোধহয়। তার বেশি, আমি মোটামুটি 7 মাস এখানে থাকি। 7 মাস এখানে? যদিও সবাই বলে 6 মাস 6 মাস, তা নয়, আমি 7 মাস এখানে থাকি। তো তখন এখানে কিভাবে সময় কাটে তোমার? এখানে দেখো, ঘর সংসারের কাজ আছে, আমি নিজের রান্না নিজে করি। আচ্ছা, এখন নিজেরা নিজেই করো? আমি চিরকালই তাই করি। চিরকাল? আচ্ছা। কারণ আমি জয়েন্ট ফ্যামিলির মেয়ে, মানে যে বাড়িতে এক এক বেলা 25 জনের পাত পড়তো, আমি সেই বাড়ির মেয়ে। আচ্ছা। এবং আমার ঠাকুমা 93-94 বছর বয়স পর্যন্ত নিরামিষ রান্নাটা করেছেন। আমার মা করতেন মাছের ঘরে। আচ্ছা। সুতরাং আমি সেই দেখে বড় হয়েছি, এবং সেই জিনও বলতে পারো আমার। তাহলে রান্নাটা শিখেছো মা ঠাকুমার কাছ থেকে? হ্যাঁ, আমি কিন্তু বিয়ের আগে কিছু করতে পারতাম না, টু বি ভেরি ফ্র্যাঙ্ক, চাও পারতাম না। ও আচ্ছা, কিন্তু দেখতে যে বাড়িতে সবাই রান্না করছে। এটা তখন তো পড়াশোনা, আমার বিএসসির পরেই বিয়ে হয়েছে, এমএসসি করেছি বিয়ের পরে, তারপরে পিএইচডিও করতে শুরু করলাম, কিন্তু মা হতে চললাম জেনে ছেড়ে দিলাম। আচ্ছা। কারণ তারপর রান্নাটা কবে শিখলে? ওই তখনই একটু একটু করতে করতে, হয়তো মা যেটা করতেন সেটা করেছি, কিন্তু মার মতন ঠিক খেতে হয়নি। তখন মাকে জিজ্ঞেস করেছি যে কেন এরকম তুমি বললে পেঁয়াজ দিয়ে দিয়ে, এরকম তো হলো না। তারপরে মার কাছ থেকে স্টেপগুলো জেনে নিয়েছি। আচ্ছা, সেই করেছি। আর মাংস টাংস রান্না আমার হাজবেন্ডের থেকেই শিখেছি, কারণ আমার হাজবেন্ড খুব, যেমন ফুডি ছিলেন, খাওয়াতে ভালোবাসতেন, খেতে ভালোবাসতেন, এবং খুব ভালো রান্না করতে পারতেন। মানে 40, আমার মেয়ের জন্মদিনে ধরে 40 জন মতন খেত, তাতে 2 বার পোলাও, 2 বার ফিশ ফ্রাই মানে গড়া থেকে সবটাই নিজে। আচ্ছা, মানে খুব ভালো রান্না করতেন? খুব ভালো রান্না, এবং একটা কিছু খেলে ওর ঠিক সেই জিনিসটা প্রিপেয়ার করে দিতে পারতেন। বাহ। ভেজটা খুব একটা পারতেন। অনেক জিনিস আমি শিখেছি, ছোট ছোট টুকিটাকি জিনিস, যে এটা যেমন পোলাওতেও কখনো গুঁড়ো মশলা ডিরেক্টলি দিত না,
দুধের সঙ্গে যে জলটা আমরা মিশিয়ে দিই তার মধ্যে আগে ভিজিয়ে রাখতো। আচ্ছা। আমাকে বলতো যে কোনো বড় দোকানে গিয়ে দেখেছো মশলার গুঁড়ো মুখে পড়েছে। আচ্ছা। এইটা একটা রান্না তো আছে। তাছাড়া বাই প্রফেশন আমি একজন টিচার। প্রথমে পড়াতাম বাড়িতেই। আচ্ছা। তারপরে একটা সুপ্ত বাসনা ছিল চাকরি করার, সেটাও আস্তে আস্তে পরিণত হলো এবং সেখান থেকে রিটায়ারমেন্ট হলো। তারপরে আমি একটা আমাদের পাড়ায়, আমি বলবো না, আমরা সবাই মিলে একটা ফ্রি স্কুল রান করতাম ঢাকুরিয়াতে বিনোদিনী গার্লস হাই স্কুল, অনেক পুরনো স্কুল। সেইখানে নাইটে আমাদের একটা ছেলেদের ডিভিশন এবং একটা মেয়েদের ডিভিশন ছিল। এবং মেয়েদের ডিভিশনটা অনেক বড় হয়েছে। আমি যখন ঢুকেছি তখন ওটা নিরক্ষর দূরীকরণ। অবশ্য আমরা করেছি বললে ভুল হবে, এটা করেছিলেন ওখানকার উনি যিনি বন সেক্রেটারি হরিপদ সেন, উনি যাদবপুর, হ্যাঁ বিনোদিনী গার্লসের সেক্রেটারি, যিনি স্কুলটাকে তৈরি করার সময় ছিলেন। উনি স্কুলটা করার সময় বলে রেখেছিলেন যে এখানে আমি ফ্রিতে গরিব বাচ্চারা যারা নর্মাল স্কুলে যেতে পারে না তাদের পড়াবো। আচ্ছা। অনেক ইয়ে করে উনি করেছিলেন, আমরাও কম ইয়ে করিনি। ওটাকে আমি যখন ঢুকেছি তখন ওটা ক্লাস 5 নিরক্ষর দূরীকরণ। আচ্ছা। তারপরে ওটাকে আমরা আস্তে 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 10 করলাম, তারপরে 12 করলাম রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের আন্ডারে। প্রথমত মাধ্যমিক বোর্ড থেকে পরীক্ষা দেওয়াতাম, কিন্তু প্রাইভেটে দিলে দেখতাম যে সেরকম রেজাল্ট হচ্ছে না। আচ্ছা। সেই জন্য আমরা ওদের রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে দিলাম। সেসব মেয়েরা পাশ করে ওখান থেকে MA পাশও মেয়ে আছে। তারপরে ধরো কম্পিউটার শিখে আরো কিছু ট্রেনিং নিয়ে ভালো ইয়ে করছে। কিন্তু খুব দুঃখের বিষয় স্কুলটাকে ওরা আর আমাদের চালাতে দিচ্ছে না। মানে এখন বন্ধ হয়ে গেছে কেন? উইদাউট এনি, কোভিড এর পর থেকে ওরা আমাদের ঢুকতে দেবে না। সে কি? তো তোমরা আবার চেষ্টা করছো না? অনেক রকম ভাবে চেষ্টা করেছি। আমাদের এখানকার যিনি কাউন্সিলর মধুচন্দ্রা দে, ভীষণ ভালো মহিলা, ভীষণ কোঅপারেটিভ, উনিও অনেক চেষ্টা করেছেন, এখনো কিছু হয়নি। এখন দেখা যাক। আমার সবচেয়ে যেটা খারাপ লাগে সেটা হচ্ছে যে মেয়েরা ধরো 10-এ উঠে এবার পরীক্ষা দেওয়ার কথা ছিল, তারা পরীক্ষা দিতে পারেনি। রাস্তায় দেখলে আমাকে জিজ্ঞেস করে, দিদিমণি আমরা কি আর পড়াশোনা করবো না? এটা খুব স্যাড। অ্যাকচুয়ালি আমার কি মনে হয় জানো, শুধু নিজের পরিবারকে শিক্ষিত করে ভালো থাকা যায় না। চারিপাশ যদি পরিষ্কার না হয়, যেমন তোমার পরিবেশ পরিষ্কার থাকে না, তেমন চারিপাশে যদি লোকেরা শিক্ষিত না হয় তাহলে কিন্তু সেই সমাজে বাস করা মুশকিল। ঠিক না? দেখো এবারে হয়ে গেছে। গ্রেভিটা কি এতটাই থাকবে? সেটা যার যার, এই দেখো ডিমটা পোচের মতন হয়ে গেছে। তবে ঝোলটা কিন্তু একটু পর, ঝোলটা খুব বেশি কিন্তু নেই, তাই না? যে এই রেসিপিটা কার কাছ থেকে শেখা? এইটা নানান জায়গায় নানান লোকে শুনে এখন অ্যাকচুয়ালি অনেক একটু অভিজ্ঞতা হয়েইছি, সেই জন্য নানান রকম শিখি। তারপরে আমার মেয়েও খুব ভালো রান্না করে, আচ্ছা, তার কাছ থেকেও নানান রকম জিনিস শুনি বা দেখি বা করে, সেই সব দেখে এটা করা একটা। প্রথম যেরকম করতাম, ঠিক হয়তো কোনো বাড়িতে খেয়েছি কোনো জিনিস, চেষ্টা করেছি, কিন্তু ঠিক সেই টেস্ট আসেনি। আচ্ছা, তারপরে ওটাকে ওটাকে আরো মডিফাই করে করে তারপরে হয়ে গেছে না? তাহলে এটা অফ করে দেবো। এটা অফ করে দেবো। এবার তোমাকে একটা হোয়াইট প্লেট দিই, কারণ এত সুন্দর একটা কালার এসছে। দেখেছো, এটা ডিমের পোচ। এটা হেলদিও বটে একদম, মানে মশলা দিয়ে ওয়াটার পোচ বলতে পারো। ওয়াটার পোচের মতনই আর কি। এটা গ্রেভির উপরে তুমি দিলে, নরমালি জলের উপরে দেওয়া হয়। যারা খেতে ভালোবাসে তাদের রান্না শিখতে বেশি সময় লাগে। তুমি তার মানে খেতে ভালোবাসো? হ্যাঁ, আমার বন্ধুদের মধ্যে আমার একটু ফুডি বদনাম আছে। আমরা দুজন বন্ধু আছি, মাঝে মাঝে এখানে চল ওখানে। এগ লবাবদার দেখতে সত্যি মানে কোনো কথা হবে না। এই রেসিপিটা এত সুন্দর দেখতে হয়েছে। এবারে এটা তো খাওয়ার জন্য রুটি বা পরোটা সব থেকে ভালো। হালকা পোলাও,
হালকা পোলাও অত রিচ নয় কিন্তু হালকা পোলাও, একটু ঘি দিয়ে। এটা ইটসেলফ অনেক রিচ, হ্যাঁ তার সঙ্গে হালকা কিছু। তবে আমরা কিন্তু এখানে এটা এমনি টেস্ট করব, কারণ রুটি বা পরোটা বা পোলাও নয়, এমনি কেমন লাগছে সেটা আগে দেখি। টেস্ট করলেই অ্যাকচুয়াল স্বাদটা বুঝতে পারবে, অ্যাকচুয়াল স্বাদটা পাবো। তাহলে চলো একবার টেস্ট করে দেখি। টেস্ট করো, চলো। দুপুরটি বাড়িতে রান্না করলে কে টেস্ট করে? নিজেই খাই, নিজেই করি। না, সার্ভ করার আগে নিশ্চয়ই আগেও করতাম। আমি খুব একটা কমফোর্টেবল নই এখন, একটা আন্দাজ এসে গেছে। আচ্ছা, কিন্তু আগে সব সময় টেস্ট করেই দিতাম। নাতিরা খেতে ভালোবাসে, নাতিদের এত গল্প শুনলাম। আমার নাতি, বড় নাতি রান্নাও করতে পারে, ওখানে তো সব শেখানো হয়। ওর তো 14 বছর বয়স, ও রান্না করে। 9 বছর থেকে, হ্যাঁ 9 বছর থেকে রান্না করে। হ্যাঁ, ওদের বলে দেয় কি কি লাগবে ইনগ্রেডিয়েন্ট, ওরা নিয়ে যায়, রান্না করে নিয়ে এসে আমাদের খাওয়ায়। বাহ। এবং ও ছোট বয়স, মানে আমি যখন ওখানে থাকতাম, অ্যাকচুয়ালি থাকতাম কখন, যখন ওদের না লং সামার হলিডে। হ্যাঁ, এমনি সারা বছর তো সামার ভ্যাকেশন, পুজো ভ্যাকেশন নেই। ধরো মিডল অফ দ্য জুলাই শেষ হয় সেশন, সেপ্টেম্বরে নিউ সেশন ক্লাস শুরু হলো, তখন ছুটি। তখন আমি যেতাম, কারণ ও ছোট বয়সে বেবি কেয়ার টেয়ারে থাকতে চাইতো, তারপরে থাকতে চাইতো না। আচ্ছা। এবং তখন আমার মেয়ে ওকে টাস্ক দিয়ে যেত, ও আমাকে রসুন ছাড়িয়ে, পেঁয়াজ ছাড়িয়ে সমস্ত কিছু হেল্প করতো। তোমার কি আর কিছু হেল্প লাগবে? না, ও কি খেতে ভালোবাসে? এখানকার রান্না বেশি ভালোবাসে না? ও সবই টেস্টি হলে সবই ভালোবাসে। আর না, চিকেন গুলো বেশি। আমি একটু কেটে নিচ্ছি, তোমাকে দিয়ে দিই। দিয়ে দাও। একটু গ্রেভি নাও, একটুখানি, ব্যাস। থ্যাংক ইউ। আরেকটা জিনিস হচ্ছে, ডিমটার কিন্তু ভেতরটাও সিদ্ধ হয়ে যায়, যেমন এমনি আমাদের পচে ফ্লুইড বেরিয়ে আসে, সেটাও কিন্তু কারণ এখানে তুমি অনেকটা সময় বয়েল করেছো। হ্যাঁ, ওইটাই। যখন একটু ফুটে ওঠে দিয়ে দিলে, চাপা দিয়ে দিলে আস্তে আস্তে। খুব সফট তো ডিমটা, যেহেতু এইভাবে বয়েল হয়েছে সেই জন্য। বাহ, টেস্টি এবং হাইজিনিক। দারুণ খেতে হয়েছে কিন্তু সত্যি। মানে এটা কিন্তু আমার মনে হচ্ছে কি পোলাওয়ের সঙ্গে হালকা পোলাও, যেটা সাদা পোলাও, সেটার সঙ্গে কিন্তু খেতে সব থেকে বেশি ভালো লাগবে। আর রুটি পরোটাতে দিয়েও খেতেই পারেন। বাড়িতে একবার অবশ্যই ট্রাই করুন এই এগ লাবাবদার, কারণ আমরা ডিমের কারি, অমলেট কারি এগুলো খেয়ে অভ্যস্ত। এগুলো সচরাচর বাড়িতে হয়, আমরা খাই। কিন্তু এগ লাবাবদার একটু আলাদা রেসিপি, একই রকম খানিকটা, তবে যেহেতু কাজু বাটা ব্যবহার হয়েছে, এছাড়া ভালো ভালো ইনগ্রেডিয়েন্ট সব, যা আমরা হয়তো রোজ কাজু বাটা দিয়ে আমরা ডিমের কারি করি না, কিন্তু একটু ভালো করে করতে হলে তো করি, সবকিছু করি। হ্যাঁ, কিন্তু তার মধ্যে যদি এরকম ভাবে ডিমটা ছেড়ে দেওয়া যায়, ঠিক, তাহলে কিন্তু সত্যি অসাধারণ খেতে হয়েছে। থ্যাংক ইউ সো মাচ নূপুরদি, নিড নো মেনশন। এত সুন্দর একটা রেসিপি নিয়ে তোমার সঙ্গে আমার দেখা হলো, প্রথমবার আড্ডা হলো, আর তোমার সঙ্গে গল্প করে একটা কথা আমি আমার যেটা খুব নক করলো, যেটা তুমি শিক্ষা নিয়ে বললে, যে শুধুমাত্র নিজে শিক্ষিত হয়ে বা পরিবারকে শিক্ষিত করে কিন্তু কোনো লাভ হবে না, যতক্ষণ না তুমি বা আপনারা সমাজকে শিক্ষিত করতে পারবে। চারপাশে যদি শিক্ষিত না করতে পারো, নাহলে এই যে ধরো রাস্তায় ময়লা ফেলা বলে বলে তুমি সারাতে, কিন্তু আনলেস এন্ড আনটিল দে নো দ্য হোয়াটস দ্য রেজাল্ট অফ দিস, এক্স্যাক্টলি, তা না হলে এই জিনিসটা বন্ধ হবে না। হয় না, কারোর সঙ্গে কথা বললে একটা কথা খুব পাঞ্চ করে যে হ্যাঁ এইটা মাথায় থাকবে। আমার তোমার কথা যখনই মনে পড়বে বা এই কথাটা যখনই মনে পড়বে, তখন তোমার কথা মনে পড়বে যে তোমার কাছ থেকে কথাটা শিখেছিলাম। মাই লাক। থ্যাংক ইউ সো মাচ। তোমার জন্য আমাদের হেসিলের তরফ থেকে ছোট্ট একটা গিফট। থ্যাংক ইউ ভেরি মাচ, মোস্ট ওয়েলকাম। ইটস মাই অনার। হ্যাংলায় আসাটাই অনার, এবং তারপরে তোমার সঙ্গে থেকে এত সুন্দর রান্নাঘরে রান্না করা, ইটস অলসো মাই অনার। আমাদেরও খুব ভালো লাগলো। ভালো থেকো, আবার দেখা হবে। আর আপনাদের সঙ্গে তো আমার দেখা হবেই, কারণ অন্যান্য অনেক রেসিপি নিয়ে আমরা কিন্তু বছর ভর আপনাদের সঙ্গে থাকি, আর প্রত্যেকদিন নিত্য নতুন রেসিপি। তবে এগ লাবাবদার যারা এখনো পর্যন্ত খাননি, অবশ্যই আজকের এই রেসিপিটি দেখে বাড়িতে একবার ট্রাই করবেন, আমি নিশ্চিত আপনাদের ভালো লাগবে। আর যেটা করতে একদম ভুলবেন না, আমাদের ইউটিউব চ্যানেল সেটা সাবস্ক্রাইব করবেন, সঙ্গে রয়েছে ফেসবুক পেজ, ইনস্টা পেজ, যেটা অবশ্যই ফলো করবেন, কারণ শুধুমাত্র রান্না নয়, রান্নাঘরে দারুণ সব টিপস নিয়ে কিন্তু আপনাদের সঙ্গে আমরা থাকি।
আর যারা রান্না করতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু আমাদের হেসেলে রয়েছে দারুণ একটা সুখবর। জি বাংলা রন্ধনে বন্ধনে সরাসরি অডিশনের সুযোগ পাবেন হ্যাংলা হেসেলের মাসিক রান্না প্রতিযোগিতার প্রথম 10 জন প্রতিযোগী। তাহলে আর দেরি কেন, বিস্তারিত জানতে যোগাযোগ করুন 8017125297 এই নম্বরে। এভাবেই সঙ্গে থাকুন, ভালো থাকুন, নমস্কার।